খেলাযোগে আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। ফিল্ডিংয়ে চমক দেখানো পারফরমেন্স আর ব্যাট হাতে চুয়ালবদ্ধ প্রতিজ্ঞা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছে বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 193 রান তোলে আইরিশরা। জবাবে ফারজানা শারমিনের জুটিতে 6 ওভার 1 বল বাকি থাকতেই টার্গেট টপকে যায় বাংলাদেশ। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। টাইগ্রেস ফিল্ডিং লাইনে বারবার মুড সুইং, এই ক্যাচ মিস তো এই দুর্দান্ত কামব্যাক। বাউন্ডারি লাইন থেকে রাবেয়া খানের ডিরেক্ট হিটে আর্লিন কোলিংকে রান আউট করাটা ছিল দর্শনীয়। এর আগে লংয়ে মারুফা আক্তার ক্ষিপ্র ফিল্ডিংয়ে বাঁচান বাউন্ডারি। নিজের নামের প্রতি সুবিচার করলেন আরও একবার। মিরপুরে দিনের শুরুটাও ভালোই করেছিল টাইগ্রেস বোলাররা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার গ্যাবি লুইসকে হারিয়ে বিপাকে আয়ারল্যান্ড। তাকে 2 রানে ফিরিয়ে সুলতানা খাতুন ভাঙেন ডেডলক। তবে পার্টনার সারা ফোর্বস উইকেট কামড়ে পড়ে থাকতে চাইলেও টেকেননি বেশি সময়। নাহিদ আক্তারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন কাটা। এরপরেই আইরিশরা বাধার দেয়াল গড়ে তৃতীয় উইকেটে। এমি হান্টার আর ওরলা প্রেন্ডারগাস্ট ছুটতে থাকেন 100 রান পার্টনারশিপের পথে। তবে ওরলা রান আউটে কাটা পড়লেন ব্যক্তিগত 37-এ। স্কোরবোর্ডে অতিথিদের জন্য তখন জমা 3 উইকেটে 126। ক্যাপ্টেন হান্টার তুলে নিয়েছেন ওডিআই ক্যারিয়ারের 4 নম্বর 50। এরপর স্বর্ণা আক্তারের বলে আউট হয়েছেন 68-তে। আগের ব্যাটাররা গতি সীমিত নীতিতে চললেও ফিনিশিং টাচে বাড়ে সেটা। আর কাজটা করেন উনার রেমন্ড। 18 বলে 21 রান করে অপরাজিত থাকেন আইরিশ ব্যাটার। স্ট্রাইক রেট 120 ছুঁই। নির্ধারিত 20 ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ 6 উইকেটে 193। ঘরের মাঠে টার্গেট তেমন চ্যালেঞ্জিং নয়, তবে ওপেনার মুর্শিদা খাতুন 6 রানে ফিরে গেলে শুরুর ধাক্কাটা হজম করতে হয় বাংলাদেশকে। দলের রান তখন 15। গ্যাবি লুইস যেন রান করতে না পারার আক্ষেপ ফিল্ডিংয়েই ঘোচাতে চান। তবে সেখান থেকে কামব্যাক করে টাইগ্রেসরা। শারমিন আক্তারের সাথে 85 রানের জুটি গড়েন আরেক ওপেনার ফারজানা। সেটা ভাঙে সেই লুইসের ম্যাগনেটিক ক্যাচে। অভিজ্ঞ টাইগ্রেস ওপেনার ফেরেন 50 রানে। শারমিন অবশ্য 50 তুলতে পারেননি। আভা ক্যানিং এর বলে এমি হান্টারের হাতে ক্যাচ তুলে ফেরেন ব্যক্তিগত 43 রানে। ক্যাপ্টেন নিগার সুলতানা খেলতে থাকেন বুঝে শুনে। পূরণ করেন ওয়ানডে ইন্টারন্যাশনালে নিজের 1000 রান। স্বর্ণাকে সাথে নিয়ে চড়াও হন আইরিশ বোলারদের ওপর। তবে কেলির বল উড়িয়ে মারতে গিয়ে মিস করেন লাইন। বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত 40 রানে। বাকি কাজটা অবশ্য সহজেই সেরেছেন সুবহানা মুস্তারি আর স্বর্ণা আক্তার মিলে। মুস্তারি 16তে ফিরে গেলেও 100 স্ট্রাইক রেটে ব্যাট করে অপরাজিত 29 রানে ম্যাচ শেষ করে তবেই মাঠ ছাড়েন স্বর্ণা। বাংলাদেশের জয় 5 উইকেটে, সেই সাথে সিরিজ জয়ও নিশ্চিত। খালিদ জামিল, 71। হারের মধ্য দিয়ে আবুধাবি টি10 লিগ শেষ করলেন সাকিব আল হাসান। শেষ ম্যাচে ইউপি নবাবসের কাছে 7 উইকেটে হেরেছে বাংলা টাইগার্স। এদিন ব্যাট কিংবা বল দুই ডিপার্টমেন্টে নজর কাটতে ব্যর্থ সাকিব। না পেয়েছেন রান, না পেয়েছেন উইকেটের দেখা। বিস্তারিত রিপোর্টে। সাকিব আল হাসান আরও একবার, হয়তো অজানা সময়ের জন্য শেষবার, মাঠ ছাড়ছেন বিমর্ষ বিধ্বস্ত চেহারায়। আবুধাবি টি10 লিগে নিজেদের শেষ ম্যাচেও বাংলা টাইগার্সকে জেতাতে পারলেন না সাকিব। না ব্যাট হাতে, না বল হাতে, না ক্যাপ্টেন্সি দিয়ে। ফাইনাল কিংবা প্লে অফ দূর, ফেভারিট হয়েও বাংলা টাইগার্সের 9 নম্বর থেকে বিদায় নেয়া তাই বিস্ময়কর, চরম হতাশাজনকও বটে। আগের দিনই প্লে অফের রেস থেকে ছিটকে যাওয়ায় ইউপির বিপক্ষে ম্যাচে ছিল সাকিবদের শেষ অ্যাসাইনমেন্ট। সেই ম্যাচেই কিনা টস হেরে ব্যাটিংয়ে বাংলা টাইগার্স। টসের সময়ই সাকিব দিয়ে রাখলেন ব্যাড নিউজ, ইনজুরিতে খেলছেন না রশিদ খান। তবে টাইমাল মিলস আর বিনুরা ফার্নান্দোদের সামনে এদিন অসহায় ছিলেন বাংলা টাইগার্সের জাজাই শেহজাদরা। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে না পারায় স্কোরও বড় হয়নি। শেষ দিকে ইফতেখার আহমেদের 15 বলে 27 রান বাংলা টাইগার্সকে দেয় 4 উইকেটে 87 রানের পুঁজি। সাকিব ক্রিজে নামলেও কেবল শেষ বলটাই ফেস করতে পেরেছেন, যেখান থেকে কোনো রানই বের করতে পারেননি। ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে শুরুতেই আবিষ্কা ফার্নান্দোর তোপে পড়ে বাংলা টাইগার্স। প্রথম ওভারেই গুরবাজকে সাথে নিয়ে ইউপি ওপেনার তুলে নেন 15 রান। অবস্থা বেগতিক দেখে দ্বিতীয় ওভারেই অ্যাকশনে সাকিব, তবে সাফল্য পাননি। একটা লেগ বাই আর একটা ডট সহ দেন 9 রান। ইনিংসের চতুর্থ ওভারেই নিজের কোটা পূরণ করেন সাকিব। অবশ্য এ দফায় তার বোলিং ছিল বেশ নিয়ন্ত্রিত। ফার্নান্দো আর ফ্লেচাররা কেবল 4টা সিঙ্গেলসই বের করতে পেরেছেন।
শেষ পর্যন্ত 2 ওভারের কোটা সাকিব শেষ করেন 12 রানে উইকেট শূন্য থেকে। ইউপির ম্যাচ জিতে নেয় 7 উইকেটে। পার্থ বণিক, 71। আবুধাবি টি10-এ কেমন করেছেন সাকিব আল হাসান? দল ব্যর্থ হলেও ব্যক্তিগত নৈপুণ্যে হতাশ করেননি কাপ্তান। বল হাতে বাংলা টাইগার্সের সেরা পারফরমার সাকিব, ব্যাট হাতে অবশ্য আরও ভালো করার সুযোগ ছিল। রহমান পেয়ারের রিপোর্ট। শক্তিশালী দল গড়েও আবুধাবি টি10-এ সফল হতে পারেনি বাংলা টাইগার্স। প্রতিপক্ষের জন্য সাকিবের দল হতে পারেনি ত্রাস। 7 ম্যাচে জয় মাত্র 2টা, অথচ দলে রয়েছে রাশিদ খানের মতো বিশ্বমানের তারকা। দল ব্যর্থ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব ছড়িয়েছেন দুটি। ব্যাটে বলে বাংলা টাইগার্সের অন্যতম সেরা পারফর্মার তিনি। তবে বাকিদের ব্যর্থতায় দলটার করুণ পরিণতি। বল হাতেই সাকিব বেশি কার্যকরী। 7 ম্যাচেই শিকার করেছেন 5 উইকেট। 1 রান খরচায় 2 উইকেট, ইনিংসে বেস্ট। ওভার প্রতি খরচ করেছেন 9.27 রান। সাকিব বাংলা টাইগার্সের সেরা বোলার। দলটার হয়ে আসরে সবচেয়ে বেশি উইকেট তার। দ্বিতীয় সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন জশ লিটল। 3টা করে উইকেট শিকার করেছেন রাশিদ খান, ইমরান খান ও ডেভিড পেইন। তবে ব্যাট হাতে সাকিব দিতে পারেননি তার সেরাটা। 4 ইনিংসে 63 রান নামের পাশে। ব্যাট করেছেন 116 স্ট্রাইক রেটে। রহমান পেয়ার, 71। বড়দের টানা ব্যর্থতা। আফগানিস্তান মানেই এক অজানা শঙ্কা, তার উপর প্রথমবারের মতো এশিয়ান লেভেলে খেলা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের প্রথম ম্যাচে এই সব বাধা উতরে গেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারানোর পর জুনিয়র টাইগারদের সামনে এখন প্রতিপক্ষ নেপাল, যাদের বিপক্ষে রবিবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এবারের আন্ডার-19 এশিয়া কাপে বাংলাদেশের বড় নাম ক্যাপ্টেন আজিজুল হাকিম। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচেই দুরন্ত সেঞ্চুরিতে নজর কেড়েছেন। ওপেনিংয়ে কালাম সিদ্দিকীও ধৈর্যশীল ইনিংসে পেয়েছিলেন 50। নেপালের বিপক্ষে তাই ফোকাস থাকছে এই জুটির ওপর। অবশ্য বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টও শক্তিশালী। দলে আছেন ইমন ও মারুফ মৃধার মতো আগ্রাসী 2 পেসার, আছেন রাফির মতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া স্পিনার। প্রথম ম্যাচে এই 3 জন মিলে তুলে নিয়েছেন প্রতিপক্ষের 8 উইকেট। এদিকে আন্ডার-19 এশিয়া কাপে নেপালের শুরুটা হয়েছে শ্রীলঙ্কার কাছে হেরে, তাই টুর্নামেন্টে টিকে থাকার জন্য বাংলাদেশের বিপক্ষে তাদেরও জয় চাই। দুবাইয়ে বাংলাদেশ নেপাল ম্যাচ শুরু সকাল 11টায়। গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স ধরে রাখতে পারল না তানজিম সাকিব। গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার কাছে তার দল গায়ানা অ্যামাজন হেরেছে 4 উইকেটে। তানজিম সাকিবের দল গায়ানা আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায়। মঈন আলী ও সেই হোপের 67 রানের পার্টনারশিপ এবং শেষে হাসান খানের 25 রানের ক্যামিওতে 162 রানের পুঁজি পায় গায়ানা। জবাবে দ্বিতীয় ওভারেই তানজিমের হাতে বল তুলে দেয় কাপ্তান ইমরান তাহির। তবে গেল ম্যাচের চেয়ে আজ বেশ খরুচে ছিল সাকিব। 4 ওভার বোলিং করে 8.5 ইকোনমিতে 34 রান দিয়ে 1 উইকেট পান তিনি। এই হারে 2 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে গায়ানা। কোহলি কি ফের ফিরছে আরসিবির ক্যাপ্টেন্সিতে? যে সেই লোক নয়, খোদ এবি ডি ভিলিয়ার্স জানাচ্ছেন এমনটা। শুধু এবিডির বক্তব্যই না, আরসিবি অফিসিয়ালদের বক্তব্যে আছে একই সুর। বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্টে। যেখান থেকে বিরাটের দাদাগিরির চ্যাপ্টারটা শুরু হয়েছিল, সেখানেই শেষের শুরুটা হোক কাপ্তানিতে। বড়জোর আর 3 মৌসুম আইপিএল খেলবেন, ইন্টারভিউতে বলেছিলেন এমনটা। অকশনের শান শকতে ভরা মহলে যেভাবে রুপির বস্তা নিয়েও চুপ থেকেছে আরসিবি, ক্যাপ্টেন ম্যাটেরিয়াল যারা, তাদের দিকে হাত বাড়ায়নি। তাতে অনেকেরই বিশ্লেষণ, হয়তো অধিনায়কত্ব ফেরত চেয়ে নিয়েছেন বিরাট। কখনো ট্রফি না জেতা আরসিবিকে আইপিএল জিতিয়ে করতে চান শেষ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লেজেন্ড এবি ডি ভিলিয়ার্স বলছেন, আরসিবির অধিনায়ক হিসেবে আমি বিরাট কোহলিকে দেখছি। ওরা যেভাবে স্কোয়াড সাজিয়েছে তাতে এমনই মনে হচ্ছে। বিরাটের সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে কিনা স্পষ্ট নয়, তবে ডি ভিলিয়ার্সের সঙ্গে কিং কোহলির যা সম্পর্ক তাতে তিনি স্রেফ অনুমানের ভিত্তিতে কিছু বলছেন না বলেই মনে করা হচ্ছে। কাছের বন্ধু বলে কথা। এর আগেও কোহলির দ্বিতীয় সন্তান জন্মের খবরটা সবার আগে দিয়েছিলেন এভিডি। কোহলির কাপ্তানিতে ফেরার সম্ভাবনা জোরালো করছেন আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবার্ট।
কদিন আগেই বলেছিলেন 5 টেস্টের মাঝেও দল গঠন নিয়ে কথা হয়েছে কোহলির সঙ্গে, অর্থাৎ আরসিবির টিম তৈরি হয়েছে বিরাটের পরামর্শেই। 2021 সাল অবধি বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেছেন বিরাট। এরপর ব্যর্থতায়, দাদাগিরি থেকে দূরে থাকা টানা, শেষ ভালো যার সব নাকি ভালো তার। ব্রেকের পর আবার কাপ্তানি যদি ফিরে পান, যদি পারেন আইপিএল জেতাতে, ফিনিশিং টাচটাই লোকে রাখবে মনে। মাহদি হাসান, 71। ভারত দল পাঠাবে না পাকিস্তানে, আর হাইব্রিড মডেলকে পাকিস্তানের প্রত্যাখ্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে চরম উত্তেজনা। 15 মিনিটেও টিকল না আইসিসির বৈঠক। ঝুলেই থাকলো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ভাগ্য। টুর্নামেন্ট শুরু হতে সময় বাকি 2.5 মাসেরও কম, অথচ এখনো কেউ জানে না আদৌ পাকিস্তানে হবে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফি। বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত না আসলেও আইসিসি জানিয়ে দিয়েছে হাইব্রিড মডেল ছাড়া আর কোনো উপায় নেই। পাকিস্তান যদি এই প্রস্তাবে শেষ পর্যন্ত রাজি না হয়, তবে ভেন্যু সরে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ তুলে আনে বিসিসিআই। এদিকে বিভিন্ন সূত্র বলছে, পাকিস্তান রাজি না হলেও টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দেশগুলো পক্ষ নিয়েছে ভারতের। হাইব্রিড মডেলে আয়োজন নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর কোনো আপত্তি নেই। বোঝাই যাচ্ছে ভারতের দাদাগিরির সামনে এই লড়াইয়ে পাকিস্তান একাই পড়ে যাচ্ছে। বাফুফে কার্যনির্বাহী কমিটির 15তম সদস্য হিসেবে নির্বাচিত হলেন সাইফুর রহমান মনি। বাফুফে ভবনে অনুষ্ঠিত ভোটের লড়াইয়ে সাবেক এই ফুটবলার 56 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাইফুর রহমান মনির প্রতিদ্বন্দ্বী এখলাস উদ্দিন পেয়েছেন 51 ভোট। শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাফুফে ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে 133 জন কাউন্সিলরের মধ্যে 107 জন ভোট দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গত 26 অক্টোবরের নির্বাচনে এখলাস উদ্দিনের সঙ্গে সমান 61 ভোট পান সাবেক স্ট্রাইকার সাইফুর রহমান মনি। শনিবার সমতা ভাঙার নির্বাচনে সাইফুর রহমান মনি 56-51 ভোটে এখলাস উদ্দিনকে হারিয়ে বাফুফের 15তম সদস্য নির্বাচিত হয়েছেন। সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল, ওনার নেতৃত্বে যে আমাদের যে কমিটিটা হয়েছে, এই কমিটিতে যে সিনিয়র সহসভাপতি এবং 4 জন সহসভাপতি এবং আজকে নিয়ে আমাদের 15 জন সদস্য যে আমরা আছি, আমরা একত্রিত হয়ে কাজ করব। আমাদের সত্যি কথা বলতে গেলে যে আমাদের প্রেসিডেন্টের একটি নির্দেশ যে আমরা একটি সুতার মধ্যে গাঁথা, এবং যে কোনো ফুটবলের উন্নয়নের জন্য, ফুটবলটাকে মাঠে আনার জন্য। ফিফা দ্য বেস্টের শর্ট লিস্টে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। এই খবরে খুশি নয়, বরং দ্বিধা বিভক্ত ফুটবল দুনিয়া। অন্যদিকে মেসি জায়গা পেলেও বাদ পড়েছেন তারই রাইভাল ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কি ফিফার পক্ষপাতদুষ্ট আচরণের শিকার অন্য ফুটবলাররা? সমালোচনার ঝড় চারিদিকে। কোহিনুর কণা রিপোর্ট। যে লিওনেল মেসি পুরো দুনিয়াকে এক করে দেয়, সেই মেসি যেন 2 ভাগে ভাগ করে দিল ফুটবল বিশ্বকে। চারিদিকে সমালোচনার ঝড়, একের পর এক প্রশ্ন। তবে কি আকাশে বাতাসে যে কথাগুলো ভেসে বেড়ায় তাই ঠিক? আর্জেন্টাইন সুপারস্টারের প্রতি ফিফা একটু বেশি আন্তরিক? একদিন আগেই প্রকাশিত হয়েছে ফিফা দি বেস্ট 2024-এর শর্ট লিস্ট, যেখানে সবাইকে চমকে দিয়ে তালিকায় জায়গা করে নিয়েছেন 37 বছর বয়সী লিওনেল মেসি। মেন্স প্লেয়ার ক্যাটাগরিতে আরও আছেন ভিনিসিয়াস জুনিয়র, আর্লিং হালান্ড, উদীয়মান তারকা জুড বেলিংহ্যাম, লামিন ইয়ামাল। 21 আগস্ট 2023 থেকে 10 আগস্ট 2024 এই টাইমলাইনে সেরা পারফর্ম করা প্লেয়াররাই জায়গা করে নেন ফিফা দি বেস্টের শর্টলিস্টে। অথচ এই লাইন আপে নেই লিভারপুলের সেরা তারকা, যে কিনা দলের হয়ে প্রতি ম্যাচেই রাখছেন অবদান, সেই মো সালাহ। চলতি সিজনে ইজিপশিয়ান কিং দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ সব মিলিয়ে এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবলে লিড করছে লিভারপুল। এরপরেই ফুটবল ভক্তরা সরব হন সোশ্যাল মিডিয়ায়, জানান নিজেদের ক্ষোভের কথা। ব্যালন ডিওরে মনোনয়ন না পাওয়া মেসি দ্য বেস্টে জায়গা পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। আদৌ ইউরোপিয়ান কম্পিটিশনের সাথে কোনোভাবে MLS এর পারফরমেন্সের তুলনা কিভাবে চলে তা নিয়েও উঠেছে প্রশ্ন। এই সমালোচনার আরেক লেয়ারে উঠে আসে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। ফুটবল ভক্তদের দাবি, এই লিস্টে যদি এলামটন জায়গা পান, তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো কেন পেলেন না? চলতি সিজনে দেশ আর ক্লাবের হয়ে CR7 করেছেন 20 গোল, 780 ক্লাব গোল, 915 ক্যারিয়ার গোল এই পর্তুগিজ সুপারস্টারের। তবে কি ফিফার এক চোখা আচরণই হচ্ছে এমনটা?
ফিফা দি বেস্ট 2024 নির্বাচনের জন্য ভোটিং লাইন খোলা থাকবে 10 ডিসেম্বর পর্যন্ত, আর 2025-এর জানুয়ারিতে তুলে দেয়া হবে অ্যাওয়ার্ড। ধারণা করাই যায় যদি টানা তৃতীয়বার লিওনেল মেসির হাতে উঠে যায় এই পুরস্কার, তাহলে আরও একবার জ্বলে উঠবে বিতর্কের আগুন। কোহিনুর কণা, ৭১। ইনজুরিতে মাঠের বাইরে থেকেও বিপদ কাটছে না ভিনিসিয়াস জুনিয়রের। এবার তার বিরুদ্ধে লা লিগা এনেছে পাইরেসির অভিযোগ। ক্ষিপ্ত হাবিয়ের তেবাস প্রশাসন রিয়াল মাদ্রিদকে পাঠিয়েছে চিঠি, ভিনিকে দিয়েছে ওয়ার্নিং। তবে কি এমন পাইরেসি করলেন ভিনি? বিস্তারিত থাকছে রাহান আহমেদের রিপোর্টে। সময় খারাপ গেলে যা হয়, ভিনিসিয়াস হ্যামস্ট্রিং এর চোটে এমনিতেই আছেন মাঠের বাইরে। মিস করেছেন চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুলের বিপক্ষে রিয়ালের ম্যাচ। তার অনুপস্থিতিতে লস ব্লাঙ্কোরাও হেরেছে 2-0 গোলে। তবে মাঠের বাইরে বসেই ভিনি এবার এমন কাণ্ড ঘটিয়েছেন যে তাতে ক্ষেপে গেছে লা লিগা, রীতিমতো চিঠি দিয়েছে রিয়াল মাদ্রিদকে। ভিনিসিয়াসের বিরুদ্ধে লা লিগার অভিযোগ পাইরেসির। তবে কি এমন পাইরেসি করলেন ভিনি? ঘটনাটা মূলত ঘটেছে লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের রাতে। সেদিন মাঠের বাইরে থাকা ভিনি ঘরে বসে থাকলেও মিস করতে চাননি লস ব্লাঙ্কোসদের খেলা। যে ভাবা সেই কাজ, টিভি অন করে একটি ব্রাজিলিয়ান টিভি চ্যানেলে শুরু করেন ম্যাচ দেখা। এ পর্যন্ত ঠিকই ছিল, খানিক বাদেই তার সেই ম্যাচ দেখার ছবি ভিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া স্টোরিতে। ব্যাস, বিপত্তি বাধে এখানেই। লা লিগা ধরে বসে ভিনিকে। তাদের কথা, ভিনি যদি স্পেনে বসে খেলা দেখতেই চান তবে তাকে তা দেখতে হবে মুভিস্টার টেলিভিশনের মাধ্যমে। ব্রাজিলিয়ান চ্যানেলে দেখাকে তারা গণ্য করছে পাইরেসি হিসেবেই। বিভিন্ন গণমাধ্যম বলছে প্রতি সিজনে পাইরেসির জন্য লা লিগা প্রায় 700 মিলিয়ন ইউরো ক্ষতির সম্মুখীন হয়, যে কারণে লা লিগা এবং তার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বেশ কড়া পাইরেসির বিরুদ্ধে। তাই এ ঘটনায় তারা এক মুহূর্ত দেরি করেনি রিয়ালকে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানাতে। সাথে পরবর্তীতে এ ব্যাপারে সাবধান থাকার জন্য ভিনিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে লা লিগার পক্ষ থেকে। যদিও এ অসময়ের মাঝেও একটি সুখবর পেয়েছেন ভিনিসিয়াস। দুরন্ত পারফরম্যান্সে নভেম্বর মাসের জন্য লা লিগা প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। লা লিগায় এখন অবধি এ সিজনে 13 ম্যাচে 8 গোল আর 5 অ্যাসিস্ট করে রীতিমতো উঠছেন ভিনিসিয়াস। রায়ান আহমেদ, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।